ভালোবাসা আদতে কি আমরা কতটুকু জানি এ সম্পর্কে? কখনো কখনো মনে হয় না যে ভালোবাসা বলতে আসলে কিছু হয়ই না। মনে হয় আবার কখনো কখনো এটাও মনে হয় দুনিয়ার মানুষ বেঁচেই আছে মূলত ভালোবাসার উপর ভর করে। ঝড় বৃষ্টি থামার নামগন্ধ নেই। ঘড়িতে সময় রাত্রি সোয়া ২টা। দেওয়ান বাড়িতে এখনো গিন্নিরা ঘুম থেকে ওঠেনি। ৩টের দিকে উঠে নিচে আসবেন তারা। ঘন ঘন বিদ্যুৎ চমকানোর শব্দে ঘুম ভাঙল নিশির। রাতে শুয়েছেই এত রাতে। এখন ঘুম ভাঙার মানে হয় কোনো ইলেকট্রিসিটি নেই, বাড়ির জেনারেটরও বন্ধ নাকি? হাত বাড়িয়ে বিছানার পাশেই লাইটের সুইচ অন করলো, জ্বলল না। গোটা ঘরময় অন্ধকার। ফোন হাতে ফ্ল্যাশ জ্বালাতে গিয়ে আরেক বিপত্তি। ফোনে চার্জ নেই, মহা সমস্যা। যে কোনো মুহূর্তে বন্ধ হবে ফোনখানা। তার পাওয়ার ব্যাংকটাও নিয়ে গেছে নুরি কালকে রাতে। ফেরত আনা হয়নি, তবে এখন না অনলাইনে না। ফোনে ৩% চার্জ। ধীরে ধীরে ওই ফোনটারে মৃদু আলোয় এক পা দু পা করে নিশি এসে নক করল নুরির রুমে। আচমকা খুলে গেল দরজা, অবাক হলো সে। নুরি গত ১ বছর যাবৎ দরজা লক করে শোয়। আজ করেনি কেন? বাইরে থেকে ডাকাডাকিতে আরো কারোর ঘুম ভেঙে যেতে পারে বিধায় না ডেকেই ঘরে ঢুকলো সে। নুরি বিছানায় নেই, টেবিলের ওপর নিবু নিবু জ্বলছে টেবিল ল্যাম্পখানা। ওটারও আয়ু শেষের দিকে আর কি। সারা রাত জ্বলছিল নাকি? নুরি আলোতে ঘুমাতে পারে না, তাই ওটা সারা রাত ধরে জ্বালার প্রশ্নই আসে না। যদি না মেয়েটা সারা রাত জেগে না থাকে। পাওয়ার ব্যাংকটা রাখা ল্যাম্পটার পাশেই। ওটা হাতে নিয়ে ফোনে লাগিয়ে ফ্ল্যাশ অন করতেই সোজা দৃষ্টি গিয়ে ঠেকলো বাথরুমে। বাথরুমের দরজা বন্ধ বাইরে থেকে। চট করে বারান্দার দরজাতে তাকাতে একই ঘটনা। নুরি ঘরে কোথাও নেই, তবে অস্বাভাবিক আগেই কিছু মাথায় এলো না। নিচে যেতে পারে পানি আনতে বা কোনো দরকারে। খিদে পেতে পারে, নাকি তিতিরের রুমে শুয়েছে। দ্রুত গতিতে তিতিরের ঘরে ধাক্কা দিয়ে ঘরে ঢুকতেই আবার চমকালো, তিতিরও ঘরে নেই। ছাদে যেতে পারে দুজন কোনোভাবে। বারান্দায় থাই গ্লাসের দিকে দৃষ্টি গেল। বাইরের বৃষ্টির পরিমাণ এত বেশি যে কোনো মূল্যেই ছাদে যাওয়া সম্ভব নয়। মনটা অস্থির লাগলো। কিছু না ভেবেই ছুটল নিচতলায়। রাত বিরেতে অনেক সময়ই স্ন্যাক্সের ক্রেভিং হয় তাদের। তার জন্য কিনা আশ্চর্য হলো নিশি। কোথাও নেই, কাউকে ডাকবে। দুজনের একজনের ফোনও রিসিভ হলো না। কান্না পেল নিশির আচমকা। নয়ন বা ঈশান ভাইকে ডাকা দরকার। হন্তদন্ত মেয়েটা আবার সিঁড়ি ভেঙে উঠে এলো ভাইদের ঘরে। এ কি কাণ্ড! এ বাড়ির কেউ বাড়ি নেই নাকি? তা কি করে হয়? নিচতলায় বাবা চাচাদের রুম থেকে দিব্যি ভেসে আসছিল নাক ডাকার শব্দ। নেই শুধুমাত্র ওপরে কেউ। ঈশানকে নাকি নয়নকে? কাকে কল করবে ভেবে পেল না নিশি শুরুতে। নয়নকেই করল, তবে হতাশ হলো এবারেও। নয়নের ফোনও বন্ধ। কাঁপা হাতে ঈশানকে কল করতেই ৪বারের বার কল রিসিভ হলো। ঈশান তিতিরের গাড়ির চাকা আটকেছে কাদায়। কোনোমতে সেটাকে তোলা যাচ্ছে না। কাদায় পানিতে মেখে একাকার অবস্থা ঈশানের। তিতির বেশ কয়েকবার নামতে চাইল গাড়ি থেকে, কোনোভাবে যদি সাহায্য করতে পারে। ঈশানের কড়া ধমকে পড়ল না। এরই মধ্যে গাড়ির ভিতরে বাজছে ঈশানের ফোন। সে বেচারা নেমেছে একটু আগেই। সম্ভবত আশপাশ থেকে ইট পাথর এনে উঁচু করার চেষ্টা করছে গর্তটা। সিটে রাখা ফোনে উকি দিল সে। নিশি? সর্বনাশ করেছে। কেন কল করেছে এ সময় নিশি আপু? টের পেয়ে গেছে যে তারা নেই। কি করবে? ধরবে? উকিঝুঁকি দিয়ে খুঁজতে চেষ্টা করল ঈশানকে। অন্ধকারে কিচ্ছু দেখা গেল না। সামনে নেই, গাড়ির পেছনের দিকটায় বোধহয়। অনুমতি ছাড়া ধরলে আবার রাগারাগি করবে কিনা কে জানে। তবে কল বন্ধ হচ্ছে না। তৃতীয়বারের মতো কেটে গিয়ে সঙ্গে সঙ্গেই চতুর্থবারের মতো বেজে উঠল সে বস্তুখানা। তিতির খানিক ইতস্তত করলেও ধরল ফোনটা। ফোন রিসিভ হওয়াতে জানে পানি পেল নিশি। উত্তেজিত গলায় বলল, ভাইয়া, আমি তিতির বড় আপু। তুই কোথায়? হ্যাঁ, রুমে নেই। কি বলবে তিতির? রাগ করে এত রাতে চলে এসেছিল শুনলে থাপড়ে কান লাল করে দেবে। মিথ্যা সে বলতে পারে না, তবুও বলল, তোমার ভাই নিয়ে বেরিয়েছে এই বৃষ্টির মধ্যে, ওই আর কি। খানিক হাঁপ ছাড়ল নিশি। ঈশানের সাথে থাকলে আর কিসের চিন্তা? নয়ন ভাই আর নুরি তাদের সাথে তো।
নয়ন ভাইয়ের কথা শুনে কিছু মনে না হলেও নুরির কথা কানে আসতে চমকালো তিতির। ব্যস্ত গলায় বলল, নয়ন ভাই ছিল আমাদের সাথেই, তার গাড়ি আলাদা, কিন্তু ছোট আপু তো নেই সাথে। মাথায় বাজ পড়ল নিশির। করিডোরের ভূতের মতো দাঁড়িয়ে আছে সে, কারোর দেখা নেই। নুরিটা গেল কোথায়? বলিস কি নেই মানে? ও তো গোটা বাড়িতে নেই। বড় বড় হয়ে গেল তিতিরের চোখ। গোটা বাড়িতে নেই মানে কি? ভালো করে খুঁজেছো? সব জায়গায়। সর্বনাশ, আমাদের সাথে তো নেই। ভাইয়া কোথায়? আমাদের গাড়ি খাদে আটকেছে। বাড়ি থেকে একটু দূরেই, তোমার রুমের বারান্দায় এলেই দেখতে পাবে আমাদের গাড়িটা। নিশি ফোন কানেই দৌড়ে গেল নিজের বারান্দায়। বেশ দূরে দেখা যাচ্ছে একটা গাড়ি। হেডলাইটের আলোয় দেখা যাচ্ছে পিছনের চাকা আটকেছে খাদে। সেখানে একজন মানুষ, সম্ভবত ঈশান। তবে সঙ্গে সঙ্গেই চোখ আটকালো অন্য জায়গায়। তাদের বাড়ির বড় লন পার হলেই রাস্তাটা গেছে। বাড়ির সামনে দাঁড় করানো আরেকটা গাড়ি। এটার আলো নেভানো। তবে সেখান থেকে আঁকাবাঁকা কয়েক জমি পরের রাস্তায় ঈশানের গাড়ির মৃদু আলো এখানে দৃশ্যমান করছে গাড়ির জ্বলজ্বলে অংশটা। মাথায় আসলো অন্য কথা। নুরি প্রেম করত, বেশ আন্দাজ করেছিল সে। মেয়েটা কি ওখানে? সেও নিজেও মাঝে মধ্যে রাত বিরেতে দেখা করতে নামে নিয়াজের সাথে। অবশ্যই নুরি পাহারায় থাকে। নুরিও কি তেমন? মাথা কাজ করলো না। তিতির, জলদি বাড়ি আয়। নুরি কোথায় গেল দেখছি আমি। আসছি আমরা। নিশি ফোন রাখলো, চোখ ছলছল করছে। তবে এত রাতে নুরি বাইরে বেরোতে পারে? সে সাহস করতে পারে এ বিশ্বাস হতে চায় না। তবে যদি বের হয় তাহলে বাড়ির কেউ জানলে খুন করবে মেয়েটাকে। কি করবে? এগিয়ে যাবে? পেটের ওপর ইয়াজের অবাধ্য হাতের স্পর্শ পেতেই শরীর হিম হলো নুরির। চটপট করল সরে যেতে। প্রেমিকের স্পর্শে প্রেমিকাদের এহেন অনুভূতি আদতে হয় কিনা জানা নেই নুরির। কারণ তার এমন কেন হয়, আসলেই হওয়া উচিত কিনা এ অবধি বুঝে আসেনি তার। অনুভূতিটা অসহ্যকর, ভয়ার্থ, অনিরাপদ। মোটেই আনন্দ অনুভূতি দেয় না, বরং ছোটবেলায় শেখানো ব্যাড টাচ আর গুড টাচ ফিল করতে পারে সে। ইয়াজকে সে ভালোবাসে। কালে ভদ্রে অদূরে স্পর্শ অস্বাভাবিক হওয়ার কথা নয়, কিন্তু ইয়াজের এই স্পর্শগুলো অন্যরকম। বিষাক্ত লাগে। ই ই ইয়াজ, যেতে দাও। পাগল হয়ে গেলে? ইয়াজের উত্তেজিত শ্বাস প্রশ্বাস ছাড়া আর কিচ্ছু কানে এলো না নুরির। এই অবস্থায় সাক্ষী সে আরো একবার হয়েছিল। সে সেদিন কোনোমতে বাঁচিয়েছিল নিজেকে। কিন্তু সেদিন না হয় ইয়াজ মাতাল ছিল। আজ তো নেই, আজ স্বাভাবিক অবস্থায়। ভাবার মধ্যে আচমকা সরে গেল বুকের ওড়না। টান পড়ল পিঠের চেনে। আর্তনাদ করে উঠল নুরি। চূড়ান্ত মোছড়ামুছড়ি করলো নিজেকে সরিয়ে নিতে। তবে পুরুষালী শক্তির সাথে পেরে উঠল না সে। গায়ের জামা নেমে গেল বেশ খানিকটা। ধস্তাধস্তি হচ্ছে এক প্রকার। ইয়াজের স্পর্শে বিন্দুমাত্র কোনো স্বাভাবিক প্রেমিকের ছোঁয়া নেই। নুরি কেঁদে ফেলল হতভম্বতা কাটিয়ে। প্লিজ ইয়াজ, ভালোবাসি আমি তোমাকে। এভাবে কলঙ্কিত করতে পারো না তুমি আমাকে। দোহাই লাগে, আমাদের ভালোবাসার কসম, আমাকে ছাড়ো। ইয়াজের মুখে এবারও শব্দ পাওয়া গেল না। নুরি ঘুরে মুখোমুখি অবধি হতে পারছে না ইয়াজের। পেট ছেড়ে হাত উঠে এসেছে বক্ষ জোড়ার। চিৎকার করে উঠল নুরি। প্রেমিক নামক হিংস্র একটা কাপুরুষের থেকে নিজেকে বাঁচাতে পারল না। হিংস্র থেকে হিংস্রতর হলো নিয়াজের স্পর্শ। নোংরামির স্পর্শ। নুরি এমন অসহায় এ জীবনে কখনো বোধ করেনি। এ ছোঁয়ায় এক বিন্দু ভালোবাসা আদর থাকলে বোধহয় পাপ জেনেও খেই হারাতো সে। কিন্তু সেসব কিচ্ছু না। চিরাচরিত নারী অসম্মান এটা। বুঝতে বাকি রইল না নুরির। আজ বোধহয় সব শেষ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। একে একে ভেসে উঠল হাস্যোজ্জ্বল পরিবারের প্রত্যেকটা মানুষের মুখের কায়া। ভাইয়ের নিষেধ আদর, মা চাচিদের যত্ন ভালোবাসা, বাবা চাচাদের সেই দুনিয়া ভুলানো মা ডাকটা। আচমকা উন্মাদনা থেকে গেল ইয়াজের। ছিটকে এলো নুরির থেকে। নুরি তখনও পাগলের মতো চিৎকার করেই যাচ্ছে ছাড়া পেতে। হঠাৎ একাই ইয়াজকে থামতে দেখে কোনোমতে সুতির ওড়নাটা জড়িয়ে সিটে বসলো। ইয়াজের ক্ষুধার্ত চোখে এখন ক্রোধ। তার কারণ বুঝতে দৃষ্টি অনুসরণ করল নুরি। তাদের বাড়ির ছোট্ট গেটটার কাছে ছাতা মাথায় এসে দাঁড়িয়েছিল নিশি। চিৎকার করে নিজের শেষ সম্বলটুকু বাঁচিয়ে নেওয়ার জন্য বোনকে ডাকতে চাইল নুরি। মুখ চেপে ধরল ইয়াজ। আম সরি জান, সরি।
ভুল হয়ে গেছে, নিজের মধ্যে ছিলাম না। ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল ইয়াজের হাতের থেকে। দু হাত হাড়াহাড়িভাবে বুকে ভাঁজ করা। যেখানে যেখানে লোকটা ছুঁয়েছে অসহ্য যন্ত্রণা করছে সেখানে। নুড়ি ফুঁপিয়ে যাচ্ছে, কোনোমতে বলল, দরজায় লকটা খোলা ইয়াজ, আমি বাড়ি যাব। ইয়াজ তখন ব্যতিব্যস্ত, নুড়িকে বোঝানোর চেষ্টায়। কোনো কিছু শোনার মানসিক অবস্থায় এই মুহূর্তে নেই নুড়ি। কাঁপা হাতে কোনোমতে জামার চেইনটা তুলল। হাত দুটো বেকায়দায় চেপে ধরেছিল। মাথায় অবশ, সামনের নরপিশাচের সাথে শক্তিতে বা বুদ্ধিতে পারবে না সে। এখন শান্ত মস্তিষ্কে এখান থেকে বের হতে হবে। কান্না কোনোমতে গিলে নিল নিজের। ওড়নায় চোখ দুটো মুছে নিল। ইটস ওকে জান, আমি কিছু মনে করিনি। ইয়াজ বিশ্বাস করল কি না বোঝা গেল না। তাকালো বাইরের দিকে। নিশি ভয়ার্ত দৃষ্টিতে গেটের রডের ফাঁকে এদিক ওদিক তাকিয়ে। এখানে নুড়ি আদতে আছে কিনা বোঝার চেষ্টায়। ইয়াজ লক খুলে দিল। নুড়ি নেমে এলো। মনে হলো নরক থেকে মুক্তি মিলল। দৌড়বে নাকি স্বাভাবিকভাবে? ইয়াজের ব্যবহারে কোনো সাধারণ মানুষের মতো লাগলো না তার। তবে নামা মাত্র আর দেরি করল না সেখানে। আর না তো ইয়াজের সাথে আর কোনো ফর্মালিটির নাটক করলো। দৌড়ের মতো করে এগোলো বাড়ির দিকে। নিশি যেন ধরে প্রাণ ফিরে পেল। রাগ করবে এই নিয়তে গেট খুলে দিতেই বিধ্বস্ত নুরিকে দেখে থমকালো সে। চকিত তাকালো কারটার দিকে। ওটা ততক্ষণে পার হয়ে গেছে উল্টো দিকে। নিশি কিছু বলার আগেই খেয়াল করলো এদিকে আসতে শুরু করেছে ঈশানের গাড়ি। নুরি খেয়াল করেনি সেসব। সে তো এই দুনিয়াতেই নেই এই মুহূর্তে। কান্নার মধ্যে কোনো মতে উচ্চারণ করলো, আ আপু। কথা শেষ করতে পারল না সে। এরই মধ্যে বিনা বাক্যে ব্যয়ে নুরির কবজি চেপে ছুটল বাড়ির দিকে। ঈশানের সামনে পড়লে সর্বনাশ। গাড়ি দ্রুত ছুটিয়ে দেওয়ান বাড়ি থেকে দূরত্ব বাড়ালো ইয়াজ। শব্দ করে হেসে ফেলল বিশ্রী সে হাসি। অশ্লীল সে হাসি। গা ছমছম করে ওঠে সঙ্গে সঙ্গে। গাড়ির এসি ছেড়ে দিল ফুল দমে। বাইরের ঝোড়ো হাওয়ার থেকে দ্বিগুণ ঝড় তার বুকে চলছে। ভুল একবারই হয় জান, বারবার না। তোমার ওইটুকুন বোনকে দেখে তোমাকে ছেড়ে দিলাম আমি। বোকা নাকি? চাইলে তোমাদের দু বোনকে একসাথে বেঁধে তুলতে পারতাম আজকে। যতই বলো তোমার থেকে কয়েক গুণ সুন্দরী তোমার বড় বোনটা, কিন্তু কি বলতো, তোমার বিটকেল ভাইটা কিছু দূরে দাঁড়িয়ে মজাটাই দিল নষ্ট করে। দুজনকে নিয়ে খেলতে একটু টাইম লাগবে না আমার? আজ ছাড়া পেলে আমি চেয়েছি তাই। খেতে তো চাইনি। তোমার রুহু কাঁপাতে চেয়েছি শয়নে স্বপ্নে বাস্তবে। সর্বক্ষণ তুমি কাঁপবে আমার ভয়ে। তাতে আমার ফায়দা কি বলতো জান? একাই হাসলো কিছুক্ষণ ইয়াজ। শব্দ করে থাপ্পড় মারল স্টিয়ারিংয়ে। হাসি থেমে মুখ হলো কঠিন। মানসিক ট্রমা এটা দিতে আমি বড্ড ভালোবাসি জান। সবে তোমাকে দিলাম। তোমার গোটা পরিবার রয়েছে এ আপ্যায়নের তালিকায়। আর সবচেয়ে যাকে নাচাবো সে হলো তোমার বড় ভাইয়া। আজকের পরও আমার থেকে দূরে যেতে পারবে না তুমি। ভালো সেজে তোমাদের নাচিয়ে মজা নেই জান। জানবে আমি খারাপ, তারপরও ছাড়তে পারবে না আমায়। প্রতি মুহূর্তে ছটফট করবে আমার থেকে পালানোর, অথচ যাওয়ার পথ থাকবে না। আমাকে ঘৃণা করবে, অথচ আমার কথাই চলবে, সবাইকে চালাবে। তবেই না মজা জান। নুরিকে নিয়ে নিশি এসেছে নুরির রুমে। শব্দহীনভাবে আটকালো দরজা। নুরি দাঁড়িয়ে থাকতে পারছে না। মাথার খোঁপা করা চুলগুলো এলোমেলো। ধমক দেবে আর কি বোনের এই অবস্থায়? বুকের ভিতর ঝড় উঠেছে নিশির। ধরে কোনো মতে বসালো বিছানায়। নুরি কাঁপছে এখনো, শরীরটা ভেজা। গায়ে ওড়না জড়ানো। সে নিজেও ভিজে গেছে। তবে সবের আগে এত রাতে বের হওয়ার কৈফিয়ত জানতে হবে তার। নুরির চোখ মুখ ফ্যাকাশে। একটু আগে কি ঘটেছিল, আর তখন নিশি না পৌঁছালে কি হতে পারত ভেবে বেঁচে থাকার ইচ্ছে চলে যাচ্ছে তার। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নিশি বসলো বোনের পাশে। কঠিন গলায় বলল, প্রেমে পড়ে বোধবুদ্ধি জ্ঞান সব খুইয়েছিস নুরি। রাত কত, কোন হুঁশে এ সময় দেওয়ান বাড়ির মেয়ে হয়ে বাইরে বের হওয়ার সাহস করলি তুই? যদি কিছু হয়ে যেত? চোখ বড় বড় হয়ে আসে নুরির। যদি কিছু হয়ে যেত বাক্যটা মস্তিষ্ক জ্বালিয়ে দিল যেন। আচমকা দু হাতে জড়িয়ে ধরল নিশিকে। কেঁদে উঠল হু হু করে। হতভম্ব হলো নিশি। তবে নিজের আগলে নিল বোনকে। ব্যস্ত গলায় বলল, বকছি তার কারণ আছে।
কাঁদবে না আগেই। আপু সর্বনাশ! কান্নায় কথা জড়িয়ে এলো নুরির। নিশি ধমক গলায় বলল, বাড়িতে কেউ জানলে সর্বনাশ তো হতোই। কাউকে ভালোবাসিস অনেক আগেই আন্দাজ করেছিলাম আমি। সেটা দোষের নয়, আমিও বাসি। তো এত রাতে এরকম সিচুয়েশন আবহাওয়ায় বেরিয়ে গেলি দেখা করতে? আর ইউ ইনোসেন্ট? বোনের কথাগুলো কানেই আসছে না নুরির। শরীর থরথর করে কাঁপছে। কিছুক্ষণ আগে ঘটতে যাওয়া সব ঘটনার কথা মনে হয়ে এটা কোন ধরনের ভালোবাসার ধরন? এ ভালোবাসায় কোনো পজিটিভ কিছু পেল না কেন সে? যা দেখলো সবটাই উন্মাদনা, নোংরামি। নুরির কান্না থামার নাম নেই। গাড়িতে কি ঘটেছে তা সম্পর্কে ধারণা এই নিশির। তার মনে হয়েছে এত রাতে বের হয়ে নিশি জানতে পেরেছে, তাই ভয়ে কাঁদছে মেয়েটা। শরীর ভেজা, গরমও লাগছে, জ্বর চলে আসবে আর কিছুক্ষণ এমন থাকলে। নরম গলায় বলল, ছেলেটাকে বলবে এত রাতে আর কখনো দেখা করতে না আসতে। আমি বাড়ির কাউকে বলবো না। তবে এটা শুধুমাত্র আজই প্রথম, আজই শেষ। এরপর আর কখনো এরকম ছেলে মানুষই দেখলে আমি বড় ভাইয়াকে জানাতে বাধ্য হব। হু, কিছু হয়েছে আর? না তো। কাঁদছিস কেন? ছেলেটা কিছু করেছে? সজোরে দুদিকে মাথা নাড়ল নুরি। কোনো মতে বলল, বাড়ির কাউকে জানিও না, আর হবে না। নিশি বোনের মুখটা তোলে। কেঁদে কেটে ফুলিয়ে ফেলেছে ভয়ে। ঘরে যা, পোশাক পাল্টা। ছেলেটাকে সিক্রেট রাখা হয়েছে আমার থেকে। বাবা, কাল সব কাহিনী শুনবো। কার জন্য আমার বোনের মন ঘরে থাকে না, রাত বিরতে ছুটে বেরিয়ে যায় জানতে হবে না? নুরি খুব কষ্টে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। ইচ্ছে তো করছে চিৎকার করে জানিয়ে দিতে সবটা। জানাবে কি মনে করবে নিশি? খারাপ ভাববে তাকে? আমি কিচ্ছু মনে করিনি নুরি। এত অপরাধী মুখ করে বসে থাকার কারণ নেই। তবে অপরাধ কিন্তু হয়েছে। অন্তত আমাকে আগে জানানো উচিত ছিল তোর। সদ্য একা বের হওয়াটা কতটা অনিরাপদ। আমি জানি তোর পছন্দ কখনো ভুল হবে না। আমার বোনকে আমি চিনি, হিরেই পছন্দ করবে তারা। কিন্তু আশেপাশের পরিস্থিতি তো ভালো নয়, তাই না? তোর নিয়াজ ভাইয়ের সাথে কি আমি রাতবিরেতে দেখা করতাম না? কতদিন তোকে পাহারায় রেখে ওই পিছনের গেটে দেখা করতে গেছি। সেটা তখন আলাদা বিষয় ছিল। এখন এগুলো সম্ভব নয়। এলাকায় পরিস্থিতি অত্যন্ত খারাপ। বাড়ির কেউ জানলে কেলেঙ্কারি ঘটে যাবে। আশা রাখবো এ ভুল আর কখনো হবে না, কেমন? মাথা নাড়ে নুরি। বোনের এত এত বিশ্বাসে জল ঢালতে পারল না সে। আটকে দিল তাকে কিছু একটা। ধীর গলায় কান্না আটকে বলল, আর কখনো এমন হবে না আপু, সরি। ঘরে গিয়ে মাথায় পানি দে। বৃষ্টির পানি মাথায় পড়লে ঠান্ডা জ্বর কোনোটাই ছাড়বে না। আজ বাদে কাল ঈদ। এখন বিছানায় পড়ে থাকলে চলবে? ধীরে সুস্থে কাঁপা কাঁপা পায়ে নিজের ঘরে এলো নুরি। দরজায় ছিটকিনিটা আটকালো। হাতটা ব্যথায় নড়াচড়া করতে পারছে না। দরজা আটকাতেই ধপ করে বসে পড়ল মেঝেতে। তার সোজাসুজি আয়নাটা। তাকালো সেদিকে। গায়ে জড়িয়ে রাখা ওড়নাটা সরালো ধীর হাতে। গায়ের জামাটা ছেঁড়া ফাটা, জায়গায় জায়গায় টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়েছে। পিঠের আধখোলা চেইন টেনে আরো নামালো। কাঁধের ওপর থেকে জামা সরালো। অজস্র খামচি কামড়ের দাগ। রক্ত জমাট বেঁধে বেঁধে আছে। শিউরে উঠল শরীর। নর পিশাচরা বোধহয় এমন হয়। কানে বাজছে ইয়াজের গা ছমছমে হাসিগুলো। উন্মাদের মতো ছুটছিল তাকে। কতবার বাধা দিল, অসহায়ের মতো চিৎকার করলো। ইয়াজের কঠোরতা বাড়ল ততবার। ভয়ঙ্কর সে মুহূর্ত। ওখানে ভালোবাসা, সম্মান, ধৈর্য এগুলো কোথায়? পেল না কেন সেগুলো ইয়াজের মাঝে? গত 3 বছরের তো কখন এ ধরনের হিংস্রতা দেখায়নি সে। সে ভালো মানুষই তো এক চুটকিতে এখন নাটক মনে হচ্ছে তার। নিজের বিধ্বস্ত শরীরের কাটাছেঁড়ার দিকে তাকিয়ে প্রথম ঘৃণা লাগলো নিজের ওপর। প্রথম দিন যেদিন এরকম ধরনের ঘটনা ঘটতে যাচ্ছিল, সেদিন ইয়াজের সাথে দেখা করতে গিয়েছিল হোটেলে। এখানে আসলে ইয়াজ যেখানে স্টে করে, এখানে একটা 4 স্টার হোটেল। স্বাভাবিকভাবেই গিয়েছিল জাস্ট ঘন্টা খানেকের নর্মাল মিটআপের জন্য। সেদিনও ঘটতে যাচ্ছিল এহেন দুর্ঘটনা, তবে এতটা একদম নয়। ইয়াজ নেশাগ্রস্ত ছিল। খাবারের ভুল করে খেয়ে ফেলেছিল নাকি? সেদিন ঠোঁটে ঠোঁট রেখে কয়েক মিনিটের উন্মাদনা ছিল। সেদিন খুব অল্পে থামাতে পেরেছিল সে ইয়াজকে। রাগ করে চলে আসলেও ইয়াজ ক্ষমা চেয়েছে বারংবার সেদিনের করা ভুলের জন্য। কিন্তু আজ আজ যেটা ঘটলো,
সেটাই কলঙ্ক লেপ্টানো তার শরীরে। ইয়াজ স্বামী হবে তার? মানতে পারবে ওই পুরুষকে? দু হাতে মুখ চেপে ধরে নুরি। আজকের ঘটনার পরে কিছুতেই ওই মানুষটাকে মানতে পারবে না সে। ওই জংলি পশু সম্মান করতে জানে না বিয়ের আগে মেয়েদের। তার সাথে সংসার সম্ভব? কখনো না। ভালোবাসলেই সম্মান ভুলে যেতে নেই। ফুঁপিয়ে ওঠে নুরি, কামড়ে ধরে নিজের হাত। চিৎকার করে বুক চিরে বেরিয়ে আসছে তার। খোদা কাকে তার ভাগ্যে রেখেছে? তাকে কি সে ঠকালো না? স্বামীর আগে অবিবাহিত কোনো মেয়েকে অন্য পুরুষ ছোঁয়া কঠিন পাপ নয়? পাপ তো। এ জীবনে আর ভালোবাসা অনুভব করবে সে কখনো ইয়াজের প্রতি? কখনো না, কখনো না। ঈশানের চোখ মুখ শক্ত। গাড়ি আর বউ, এই দুটো আজ বড় ভোগান ভোগালো তাকে। শেষ ৩ রাত হলো ঘুম নেই চোখে। আজ তিতিরটা এমন কাণ্ড না করলে নিশ্চয়ই এতক্ষণ ঘুমন্ত বউটার বুকে লুকিয়ে মুখ গুজে ঘুমাতো। অসহ্য লাগছে মাথা যন্ত্রণায়। গাড়ি এসে ঘুরিয়ে নিল মেইন গেটে। দারোয়ান চাচাকে বলা হলো তাদের বাইরে যাওয়ার কথা রাইসুল দেওয়ানকে না জানাতে। অযথা খ্যাঁচ করবে। গাড়ি থামিয়ে এসে খুলল তিতিরের পাশের দরজা। তিতির একা নামতে যেতেই ঝড়ের গতিতে তুলে নিল নিজের কোলে। আমি পড়বো। কথা কম বিনা বাক্যে ব্যয়ে বাড়ির ভিতর ঢুকলো তারা। ভাগ্য ভালো কেউ নামেনি নিচতলায় এখনো। সম্ভবত মিনিট ১৫-র মধ্যে নামবে। তিতিরকে নিয়ে সোজা চলে এলো নিজের রুমে। তিতিরকে বসায় চেয়ারে। তিতির মেঝেতে পা রাখতেই খেয়াল করে পায়ের চিনচিন ব্যথা। মোটেই হেঁটে এতদূর আসতে পারত না সে। ঈশান ব্যস্ত হাতে আলমারিতে খুঁজলো তিতিরের জামাকাপড়। এ রুমে শুধু তিতিরের শাড়িগুলো রাখা। এই আবহাওয়ায় এরকম মুহূর্তে আত্মহত্যা করার মানেই হয় না মেয়েটাকে শাড়ি পরতে দিয়ে। তিতিরের দিকে ফিরল। জামাকাপড় নিয়ে আসি আমি। ব্যস্ত হয় তিতির। ২ হাত নাড়ে। আপনার আনতে হবে না। আমি আমার ঘরেই যাচ্ছি। ঈশান এগিয়ে আসে। চেয়ারের দুপাশে হাত রেখে ঝুঁকে আসে তিতিরের মুখের দিকে। তিতিরও সঙ্গে সঙ্গে হেলে পিছনে। আজ থেকে এই ঘরে থাকবি। এখন জামাকাপড় যা পরবি এনে দিচ্ছি। বাকি সব পরে নিয়ে আসবি একেবারে। আমি ওই ঘরেই কমফোর্টেবল। বলে লাভ নেই, আমার সাথে কমফোর্টেবল হতে হবে। আমি ওর হাজবেন্ড। আমার সাথে সবসময় সবভাবে নিজেকে ইজি রাখতে হবে তোকে। আলাদা থাকলে সেটা এ জীবনে পসিবল নয়। তিতির নিজের বুকের ডিপ ডিপ স্পষ্ট শুনতে পায়। নিজের ঘর গেলে নুরির খবরটা নিতে পারতো। ঈশানকে বলে ঝামেলা বাড়ানোর আগে জানা দরকার ছিল। কি পরবি এখন? কোথায় সেসব? আমি নিয়ে আসি। আপনি পরবেন না? সামান্য জামাকাপড় নিয়ে আসতে পারবো না? এ কেমন কথা? আলমারিতে তো। তিতিরের জবাবের অপেক্ষা না করে সে ভেজা শার্ট চোখের পলকে খুলে আলনা থেকে সফেদ তোয়ালে ঝোলায় গলায়। বেরিয়ে যায় জামাকাপড় আনতে। তিতির সময় নষ্ট করে না। পাশেই সকেট। নিজের ফোনটা দ্রুত লাগায় চার্জারে। অন করতেই ভেসে ওঠে বেশ কয়েকটা মেসেজ। নিশি করেছে। ঘন্টাখানেক আগের কল। মেসেজও আছে। সাথে মিনিট কয়েক আগের মেসেজ দুটো। নুরিকে পাওয়া গেছে। ভালো আছে। বাড়িতেই ছিল। হাঁপ ছাড়ল তিতির। অস্থির লাগছিল এতক্ষণ তার। ঈশান বেয়াক্কেলের মতো দাঁড়িয়ে আছে তিতিরের আলমারি খুলে। ২ হাত কাঠের ২ পাল্লায়। বুকের বাঁ পাশে প্রচণ্ড জোরে সোরে ধাক্কাধাক্কি হচ্ছে। তার কারণ বড়সড়। তিতিরের জিনিসপত্র আলমারির ভিতরটা মেয়েলি জিনিসে ঠাসা। বেশ গোছানো সবটা একপাশে। জামাকাপড়গুলো পাশের ছোট ছোট তাকে। সব মেয়েলি আন্ডারগার্মেন্টস। সব। চোখ বুজে শ্বাস নিল সে। সত্যিই তিতিরকেই নিয়ে আসা উচিত ছিল। এরকম বুফে টাইপের হয়ে গেল বিষয়টা। কোনটা কোনটা লাগবে সেসব নিজে বেছে নিতে হবে। এর থেকে কোলে তুলে নিয়ে এলে নিজের মতো নিয়ে যেতে পারতো সব। ঈশান ইতস্তত করে খানিকটা। হাত বাড়িয়ে নিয়ে নেয় একে একে জিনিসপত্রগুলো। তিতির শীতে কাঁপছে ঠকঠক করে। হাঁটু জড়িয়ে আছে ২ হাতে। ঈশান ঘরে ঢুকতেই চেয়ার থেকে পা নামিয়ে বসলো। ঈশান হাত বাড়িয়ে দিল কাপড় চোপড়গুলো। হাতে নিতে থমকালো তিতির। রেড টি-শার্ট, পালাজো, সাথে একটা পিঙ্ক ইনার। ২ হাতে তড়িঘড়ি করে সেটা নেয় জামাকাপড়ের নিচে। আমতা আমতা করে ওঠে। আমি বললাম আমার রুমে যাই। ঈশান ভ্রু কোঁচকায়। হাতের জামাকাপড়গুলোর দিকে তাকায়। তিতিরের মুখও সেদিকেই। ঠিকঠাক সব আনেনি? তিতিরের হাতের জামাকাপড়গুলো আরো শক্ত করে ধরে। উঠতে উদ্যত হয়। ধীর গলায় বলে, ভুলটা এনেছেন।
ভুল কি আনলাম, এগুলোই তো পড়িস আলমারিতে যখন। তিতির কাচুমাচু করে, কি বলবে এখন? ইনারটা বছর ৫ আগেকার, এটার সাইজ এখন ব্যবহার করে না সে। ঈশান ভুল করে শতযুগ আগের জিনিসপত্র নিয়ে এসেছে। এটা পড়ি না, আপনি আমাকে আমার রুমে নিয়ে চলুন, আমি খুঁজে নিব। ঈশান বিরক্ত হয় এবারে, এত লজ্জা পাওয়ার কি আছে? এমন তো নয় ইনার আগে দেখেনি সে। প্রথমবার যখন এনে দিতে পেরেছে, পরের বার ঠিকঠাকই এনে দেবে। তোর এটা পড়তে সমস্যা কি? এ আবার কি কথা? এসব নিয়ে এত জেরা করে কেউ? বোধবুদ্ধি না থাকলে যা হয় আর কি। সমস্যা আছে জন্যই বলছি, সরুন দেখি আমি। উঠার চেষ্টা দেখতেই ধমকে উঠল ঈশান। পাকনামি না করে বল কোন রঙের লাগবে? ঢঙের শেষ নেই, এত মিলিয়ে পড়ার কি আছে? আজ তো ঠিকই নিজে সাদার সাথে কালো পরে বেরিয়েছিলি, আর আমি লালের সাথে পিঙ্ক আনতেই দোষ? কান ঝাঁঝা করে উঠল তিতিরের। গায়ের আধা শুকনা ওড়না খামচে ধরল। লোকটা দেখছে সেটা আবার সাউন্ড বক্স এনে ঘোষণা করছে। মাথা নিচু করে লজ্জায় লাল মুখ আড়াল করে বলল, বেশি বোঝেন, রঙের কথা কখন বললাম আমি? তো কি সমস্যা, জামা কাপড় অন্য আনবো? তিতির কণ্ঠ খাদে দামায়, কথাগুলো মুখে এসে গুলিয়ে যাচ্ছে। এতদিন রাগ ছিল, লজ্জা পেলেও এত মিয়ে যেত না। ঈশানের আজকের স্বীকারোক্তির পর লোকটার দিকে তাকাতেই কেমন অন্যরকম ফিল হচ্ছে। মাথা বনবন করছে, উথাল পাতাল হচ্ছে আগের থেকে কয়েক গুণ বেশি। মিনমিন স্বরে বলে, এটা আমার সাইজে হয় না। বিরক্ত মুখে আচমকা তিতিরের হাত থেকে টান দিয়ে বস্ত্রখানা নিল নিজের হাতে। বড্ড আগ্রহ চোখে সামনে ঝুলিয়ে ধরল। গভীর মনোযোগে সে বস্তু পরখ করল। এটাও তোর বড় হয়? মান সম্মান রাখলি না? আচ্ছা, মন খারাপ করিস না, রেখে দে, আমার সাথে ঘুমানো শুরু কর, কয়েক মাস পর পড়তে পারবি। কিং কর্তব্যবিমূঢ় হয়ে গেল তিতির। কান দিয়ে টুং টাং দীর্ঘ একটা শব্দ সুর করে গেল। ঘাম ছুটে গেল চোখের পলকে। বেহায়া লোকটা বলে কি? এক ফোঁটা মুখে লাগাম নেই। তিতিরের গলা কাঠ হয়ে গেছে, লজ্জায় মাটি খুঁড়ে ঢুকে যেতে মন চাচ্ছে তার। পা ব্যথা না হলে ছুট দিত বোধহয়। অস্ফুট স্বরে বলল, ছি, কথায় ব্রেক নেই কোনো। আমি কখন বললাম ওটা? ঈশান দ্বিগুণ চিন্তিত হলো। আবার ঘুরিয়ে দেখলো হাতের জিনিসটা। এখন বলিস না এটা তোর ছোট হয়? লজ্জায় আড়ষ্ট তিতিরের মেজাজ খারাপ হলো এবারে। লজ্জায় রাঙা মুখ কুঁচকে কোনো মতে বলল, হয় তো দিন আমার হাতে, অসভ্য লোক, মহা সমস্যা। আমি ছুতেই তো পারলাম না এখনো। সাইজ বাড়লো কি করে? লোকটা তিতিরকে এসব বেহায়া কথার নিচে ফেলে যে কোনো সময় খুন করে ফেলবে। এসব কথাবার্তার ছিরি? একটু তো রয়ে সয়ে কথা বলা দরকার। আপনি একটা কথাও বলবেন না দয়া করে? ৫ বছর আগের জিনিস টেনে হিঁচড়ে নিয়ে এসে গবেষণা? অসহ্য। আপনার সাথে এক ঘরে ১ সেকেন্ড থাকা আমার সম্ভব নয়। যেদিন সভ্য হবেন সেদিন আসবো, পাকনামি করে মারবো থাপ্পড়। বস এখানে, সাইজ কত সেটা বল, নিয়ে আসি। নিজের কপালে শত লাথি মারতে ইচ্ছে হলো তিতিরের। দাঁতে দাঁত চেপে বলল, এটা যেখান থেকে এনেছেন তার নিচের তাক থেকে আনবেন। এক কাজ করো, পড়তে হবে না, ঘুমানোর সময় যত কম কাপড় তত শান্তি। আমাকে দেখিস না, আপনার মতো বেহায়া আমি হতে পারবো না। আর আজ থেকে আপনিও কাপড় চোপড় পরেই শোবেন। একা আপনি থাকছেন না এ ঘরে, আমিও যেহেতু থাকবো। এত নির্লজ্জ লোকের সাথে থাকা সম্ভব নয়। বাঁকা হাসল ঈশান, হাতের আঙুলে ইনারের ফিতে আটকে ঘুরল গোল গোল। তিতির হতভম্ব হয়, কি পরিমাণ অসভ্য ভাবা যায়। তিতির তার মুখের দিকে তাকাতেই চোখ মারে ঈশান। ঈশান হাসকি স্বরে বলে, এখন আমাকে পরাবি কাপড়, ২ দিন পর আমি তোর সেগুলো একে একে খুলবো। শোধবোধ নে নে, নিয়ে নে সময়, কয়েকটা দিন না হয় চললো তোর রাজত্ব। এমনিতেও আমি রাজ্যের দায়িত্ব নিলে তুই তো হয়ে যাবি শয্যাশায়ী। তখন এসব ফালতু জিনিস গায়ে থাকার মানেই হয় না বারবার কষ্ট হবে না আমার খুলতে। তিতির চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে, কান চেপে ধরে ২ হাতে। এ কার সাথে বিয়ে হলো তার? এ আবার কেমন গোছের লোক? ঝগড়া মিটমাট হলো খানিকটা সময়, তাই বলে এমন করে তাকে অশান্তিতে ফেলা শুরু করবে? শাওয়ার নিয়ে বেরিয়েছে তিতির কিছুক্ষণ হলো। নিচে মামুনিদের কণ্ঠ পাওয়া যাচ্ছে। শাওয়ারির জন্য খেতে ডাকবে আর মিনিট ১০ পরেই। ঈশান বের হলো জবজবে ভেজা চুল নিয়ে। তিতির না চাইতেও চোখ গেল সেদিকে। ঈশানের কোমরে সেদিনের মতো একটা তোয়ালে পেঁচানো।
দৃষ্টি সরিয়ে নিতে চাইল তিতির, সম্ভব হলো না। ঈশান দু হাতে ভেজা চুলগুলো এলোমেলো করে পানি ঝরাতে ব্যস্ত। সম্ভবত এক ফোঁটাও মোছেনি মাথাটা। সেই কারুকার্য আঁকা পেশল শরীর। চোখে ঝাপসা দেখে তিতির। বিছানায় ঘুরে বসে তিতির। মাথাটা মুছে নিন। আর একটা তোয়ালে পাচ্ছি না। ফালা ধুতে নিয়েছিল কাল, বৃষ্টির জন্য শুকায়নি হয়তো, তাই দিয়ে যায়নি। তিতির উল্টো ঘোরা অবস্থাতেই নিজের চুল থেকে তোয়ালেটা খুলে বাড়িয়ে ধরল ঈশানের দিকে। এটা নিতে পারেন? ঈশান গভীর চোখে তাকায়। নিজের ধৈর্যের ওপর বিরক্ত হয়। তিতিরের সামান্য একটা কাজে বুকের ভিতর এমন ঝড় ওঠাটা নেহাত কন্ট্রোললেস ব্যক্তিদের কাজ কারবার। ঈশান আরশাদ দেওয়ানের ক্যারেক্টার হবে স্ট্রং। এসব সামান্য বিষয়ে বুকের উথাল-পাথাল প্রশ্রয় দিলে চলে? হাত বাড়িয়ে তিতিরের তোয়ালেটা নিয়ে চুল মুছতেই নাকে বাড়ি দিল তিতিরের চুলের ঘ্রাণ। হার্টবিট দ্রুত চলছে তার, শ্বাস আটকে আসলো। নেশা-টেশা মাখে নাকি? মাথাটা ধীরে সুস্থে মুছে তোয়ালেটা ছুঁড়ে দিল তিতিরের পাশে। বিরক্ত মুখে তাকালো তিতির সেটার দিকে। উপকারের জন্যই করতে নেই, বিপদে সাহায্য করল, তার কাজ শেষ হতেই মারল ছুঁড়ে। তিতির ঘুরে ওঠে ঈশানকেই কিছু বলবে, ঠিক তখনই দু হাত বিছানায় ঠেকিয়ে একদম ঝুঁকে এলো ঈশান। তিতির আচমকা এমন হওয়ায় কোনোই ভর দিয়ে আধশোয়া হয়ে গেল বিছানায়। ঈশানের ভেজা চুলগুলো কপালে এসে পড়ছে। সেখান থেকে টপ টপ করে পানি এসে পড়ল তার কণ্ঠদেশে। শিরশির করে উঠল শরীর। ঈশান নিজের দু হাতের অবস্থানের দিকে ইশারা করে হাসকি স্বরে বলল, ছুঁইনি কিন্তু তোকে। এত কাঁপছিস কেন তাহলে? সরুন, নিচে চলুন, খেতে ডাকবে এক্ষুনি। ঈশান সরল না, বরং মাথা ঝুঁকে মুখ ডুবালো তিতিরের ভেজা চুলে। শ্বাস টানলো টানা কয়েকবার উন্মাদের মতো। তিতির হাত মুঠো করে ধরল বিছানার চাদর। ঘাড় ঘুরিয়ে দেখতে পারলে চোখে পড়তো একইভাবে চাদর ধরে রেখেছে ঈশানেরও হাত দুটো। তিতিরকে ছুতে না পারার আফসোস লাগাম টানছে নিজের মধ্যে। ঈশান মুখ তুলল। দুজনের ওষ্ঠজোড়ার মাঝে নামমাত্র ফাঁকা। তোর শ্যাম্পুতে কি আফিম মেশানো? কাছে এলে টানে কেন এত? এই শ্যাম্পু আপাতত ইউজ বন্ধ। যেদিন কাছে আসার পারমিশন দিবি সেদিন থেকে আবার ইউজ করবি। লজ্জায় রাঙিয়ে থাকা হরিণী বড় বড় চোখ জোড়া ঈশানের দিকে রাখতেই চোখাচোখি হলো দুজনের। ঈশান শুকনো ঢোক গিলল। তিতিরের দৃষ্টি পড়ল ঈশানের কণ্ঠদেশের অ্যাডামস অ্যাপেলের দিকে। ওঠানামা করছে, চুম্বকের মতো টানছে। ঈশানের চোখ থেকে হাজার কথা বেরিয়ে আসতে চাইছে, তিতিরকে বোঝাতে চাইছে অনেক কিছু। ফিস ফিস করে উঠল, ও হ্যাঁ, একই রেস্ট্রিকশন তোর তাকানোর ক্ষেত্রেও। খুন হয়ে যায় তো। খবরদার সময় অসময় ওভাবে তাকাবি না। তিতির বাকরুদ্ধ হয়ে থাকে লাজে। পাগল লোকটার পাগলের মতো কথাবার্তা শোনার শক্তি তার ছোট্ট শরীরে নেই। সে নিজেকে আজীবন কঠিন সংযমী নারী ভেবে এসেছে। ঈশানের সাথে পরিচয় হওয়ার পর টের পেয়েছে সেটা কত বড় মিথ্যা কথা। যদিও এমন অনুভূতি শুধুমাত্র এই অসভ্য লোকটার জন্যই হয়। আজকের কেন জানি প্রতিবাদও করতে পারছে না, রাগ করে ধাক্কা মারতে পারছে না। সে তো রেগেছিল, এতে তাড়াতাড়ি অভিমান মুছে গেছে এটা বুঝতে দিলে চলবে নাকি? এতদিন তাকে যে কষ্ট দিল, সে এর প্রতিশোধ নেবে না ভেবেছে নাকি ঈশান আরশাদ দেওয়ান? হাহ, সবে তো ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু। ভালোবাসি উচ্চারণ না করিয়ে সে ছাড়বে না। তার জন্য মাতাল না বানানো পর্যন্ত ছুঁতে দেবে সে? এতই সোজা তিতিরকে পাওয়া? তিতির দু হাতে সরিয়ে দিল ঈশানকে। ঈশানও সরেই গেল। বাঁকা হাসি দিয়ে দ্রুত টি শার্ট আর ট্রাউজার জড়িয়ে নিল গায়ে। সময় দেখলো এখন নিচে না গেলে ডাকতে আসবে মা, চাচি, কেউ একজন। বিনা বাক্যে তিতিরকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরলো নিচে যেতে। তিতির হকচকিত হলো। আরে করছেন কি? শাহরি খাবি না? খাবো তো। কোলে নিলেন কেন? নামান। তিতির ছটফট করে পাত্তা দিল না সে। পাটা এখনো ফুলে আছে। গোসলে যাওয়ার আগে মুখটা বের করে দিয়ে গিয়েছিল পায়ে লাগিয়ে নিতে। অবাধ্য মেয়েটা লাগায়নি সেটা। দাঁতে দাঁত চাবলো ঈশান। ওষুধটা লাগাসনি কেন? তাই তো, ওষুধটা লাগায়নি সে। আদতে মনে নেই, মিনমিন গলায় বলল, খেয়ে এসে লাগিয়ে নেব। নামান দেখি। নিচে সবাই কি ভাববে? কি ভাববে? তিতিরের ছোট্ট শরীরের নড়াচড়া গ্রাহ্য না করে সিঁড়ি ভেঙে নিচে নামলো ঈশান। চন্দ্রকাননের সকলেই ডাইনিং টেবিলে উপস্থিত। রাইসুল দেওয়ানরা, তিন ভাই, গিন্নিরা, সব ছেলেমেয়েরাও এসে গেছে।
নয়ন বাড়ি ফিরেছে কিছুক্ষণ আগেই, মেয়ের সামনে পড়লেও কোনো মতে ম্যানেজ করেছে। নিশি নুড়ি শাওয়ার নিয়ে চুল শুকিয়ে নিচে নেমেছে। এমনকি আজকে স্বয়ং চন্দ্র দেওয়ানও উপস্থিত। বলতে গেলে সবার পরে আসলো ঈশান আর তিতিরি। তিতিরকে কোলে নিয়ে ওভাবে নেমে আসা প্রথম চোখ পড়ল রাফির। বেচারা চিকেন টিক্কা সবেই মুখে তুলেছিল, সেটা মুখ থেকে টুপ করে পড়ল পাতে। মুক্তা দেওয়ান চড় মারলেন ছেলের মাথায়, ধমকে উঠলেন, মুখের খাবার পরে কি করে গাধা। রাফি কথা বলতে পারল না, তার বারবিকে কোলে নিয়ে নামা হচ্ছে। রোমান্টিসিজম না বুঝলেও বেশ লাগলো তার। চিৎকার করে হাতের ইশারা করলো ওদিকে। বারবিকে বড় ভাইয়া বারবির মতো কোলে তুলে নিয়ে আসছে। ছোট রাফির কথায় চকিত দৃষ্টিতে গেল সকলের সিঁড়ির মাঝে। ততক্ষণে নেমে এসছে ঈশান। তিতির লজ্জায় এতটুকুন হয়ে গেছে, বলা বাহুল্য হাঁ হয়ে গেছে সকলেই। রাইসুল দেওয়ান সর্বপ্রথম কাশি দিয়ে স্ত্রীকে বলল খাবার দিতে। বাকি দুই কর্তারাও তাই। গিন্নিরা আঁচলে মুখ চাপা দিয়ে খাবার বাড়তে লাগলো সবার প্লেটে। নিশি নুড়ি মুখ চাওয়াচাই করল একে অন্যের দিকে, হতভম্ব তারাও। ঈশান তিতিরকে চেয়ারে বসিয়ে বসলো পাশের চেয়ারটায়, গম্ভীর গলায় বলল, তোমাদের মেয়ে ওড়াউড়ি বেশি করে কিনা, পায়ে ব্যথা পেয়েছে, পা মচকেছে। সকালে অতি ব্যস্ত হলো। তিতির কষ্টে সৃষ্টে বোঝালো, তেমন কিছু নয়, সামান্যই ব্যথা। চন্দ্রদেওয়ান মুগ্ধ হন। নাতি নাতনির দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে থাকেন মুগ্ধ চোখে। কি সুন্দর মানায় দুটোকে। আদর সোহাগে পরিপূর্ণ থাকুক সারা জীবন এরা। খাওয়া দাওয়া পর্ব শেষের দিকে চন্দ্রদেওয়ান আগেই উঠতে নিষেধ করল সকলকে। গম্ভীর গলাতে বলল, ঈদের দিন তোমাদের বাবার মৃত্যু বার্ষিকী পড়েছে। তোমাদের দাদুর গ্রামের লোকজন আসবে, মানে আমার শ্বশুরবাড়ির লোকজন। দীর্ঘশ্বাস ফেলে নিশি নুরিরা। তাদের দিদার গ্রামের মানুষ মনে গণ্ডগ্রামের কিছু ক্যাটক্যাট করা দিদারা, তাদের দিদা দাদুর চাচাতো খালাতো ভাই বোন নাকি জানো। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে এসেছে তারা। কি যে অসহ্য বলার বাইরে। রাইসুল দেওয়ানরা তিন ভাই মাথা নাড়ল। কোনো সমস্যা নেই কারোর। চন্দ্রা দেওয়ান একই স্বরে বললেন, ঈদের 3 দিন আগেই আসবেন তারা। সব আত্মীয় স্বজনদের কাল পরশুর মধ্যে চলে আসতে বলবে, যেহেতু একদিন আগে ইফতারের আয়োজন আছে একটা। আমার আশ্রয়ের ছেলে মেয়েগুলো, বৃদ্ধাশ্রম থেকে সবাই আসবে। রাসু, তোমাদের যা যা আয়োজন করতে বলেছিলাম। রাইসুল সাহেব মাথা নাড়েন, নরম গলায় বলেন, আমি রাশেদ রাহি সব মোটামুটি গুছিয়ে নিয়েছি মা। তাছাড়া বাদবাকি সব ঈশান আর নয়ন দেখে নেবে। চন্দ্রা দেওয়ান মেজ বৌমার হাত থেকে ওষুধগুলো নিয়ে খেয়ে এক নজর তাকালো ঈশান তিতিরের দিকে। তিতির পানির গ্লাস আঁকড়ে বসা, তার লজ্জা এখনো কাটেনি। চন্দ্রা দেওয়ানের অভিজ্ঞ চোখ আটকালো তিতিরের ঠোঁটের ওপর। দুই জায়গায় জখম হওয়া, তাছাড়া ওড়নার ফাঁক দিয়ে কালচিটে দাগ গলার ওই হাড়ের ওপর দেখতে পেলেন তিনি। মনে মনে বেশ হাসলেন। বড় দাদু ভাই, তোমার আর পুতুলের বিয়েটার কথা জানানো হয়নি কাউকেই। তোমরা কি বলো? সকলে আসবেই এবার? জানিয়ে দেওয়া উচিত। আমার তো মনে হয় উচিত। তিতির মাথা নিচু করে থাকে। তার কিছু বলার নেই এখানে। তার নানুয়াপুর কোনো সিদ্ধান্ত সে দ্বিমত করেনি এ জীবনে কখনো, এটাতেও প্রশ্নই আসে না। তাছাড়া আগে অথবা পরে জানাতেই হবে। তবে মাথা নাড়ল ঈশান, গম্ভীর গলাতে বলল, এত ব্যস্ত হওয়ার কিছু হয়নি। অনেক সময় আছে জানানোর, জানানো যাবে, এখন না। রাইসুল দেওয়ান বিরক্তই হলো। না জানানোর কি আছে? পরে যখন আত্মীয় স্বজনরা জানবে তখন নিশ্চয়ই নানা কথা হবে। এর থেকে ভালো জানিয়ে দিলেই হয়। অনুষ্ঠানটা ধীরে সুস্থে করবে ক্ষণ। তবে ঈশানের সাড়া পাওয়া গেল না। সে জানাবে না কাউকে এখন। তার সিদ্ধান্তে অটল সে। তিতিরের এবার মেজাজ খারাপ হলো সামান্য। ঘরের ভিতর হততম্বী কাছে পেতে, বাইরের সকলকে জানাতে সমস্যা। আজব মানুষ। ঠিক আছে, তোমরা যদি মনে করো আরো সময় লাগবে তোমাদের, নিতে পারো। আমরা জোর জবরদস্তি করব না। সংসার তোমাদের গুছিয়ে তোমাদেরই নিতে হবে। ঈদের হইচই যাক, আমি বলবো দুজন ঘুরে এসো কোথাও। এখানে সময় দিতে পারছো না একে অপরকে। বাড়ি ভর্তি মানুষ, নিজেদের মতো সময় কাটাতেও পারো না। দেশের বাইরে চাইলে যেতে পারো মধুচন্দ্রিমায়। তিতির এবারে সত্যিই মরে যাবে লজ্জায়। যেমন দিদা তার তেমন নাতি, সবাই নির্লজ্জ। মামা মামিদের সামনে এত খুলে বলার মানে হয়? ঈশান চেয়ার ছেড়ে উঠল, দিদার দিকে তাকিয়ে বলল,
যখন দরকার মনে হবে নিশ্চয়ই জানাবে দিদা। আপাতত থাক, ব্যস্ততা খুব। তাছাড়া এলাকার ঝামেলা তো একটা আছেই। এখানে থাকা দরকার আমারও। চন্দ্রা দেওয়ান মাথা নাড়তেই ঈশান ফিরল তিতিরের দিকে। ধমক গলায় বলল, খাওয়া হয়েছে তোর? ওপরে যাব আমি, হয়েছে। শব্দটা শেষ হতে পারল না, আরেক দফা নির্লজ্জতার প্রমাণ দেখিয়ে তিতিরকে কোলে নিয়ে ছুটল ঘরের দিকে। পিছনে রেখে গেল মিটিমিটি হাস্যোজ্জ্বল কয়েক জোড়া চোখ। ঘরে এসে খুব যত্নে বসালো বিছানায়। পিঠের পাশে একটা বালিশ দিয়ে আরেকটা রাখলো ফুলো পাটার নিচে। টেবিলের ওপর থেকে মুখ নিয়ে হাত ছোঁয়ালো ফুলো জায়গাটায়। তিতিরের বাধা দিতে মন চাইল না, কেন যেন। ব্যথা এতক্ষণ টের না পেলেও এখন পাচ্ছে, টনটন করছে। তবে বিন্দুমাত্র আওয়াজ করল না। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের মানুষটার দিকে। অচেনা লাগছে তার, এত যত্ন, এত খেয়াল। শুয়ে পড়, লাইট অফ করে আসি। লাইট অফ করে আসি মানেটা কি? এক বিছানায় শোবে তারা আবার, এটাই তো সমস্যা। একসাথে একদিনের স্মৃতিও স্বাভাবিক নয়, বড্ড অস্বাভাবিক। তিতির তোতলায়, আ আ আপনি এখানেই শোবেন? ঈশান যেন অবাকই হলো। লাইট অফ করে ড্রিম লাইট দিয়ে ওপাশ দিয়ে এসে বসলো বিছানায়। গায়ের চাদর মেলতে মেলতে বলল, আমার ঘর, আমি কোথায় শোবো? 3 রাত হলো ঘুমাই না। ঘুমাবো না? তিতির সরে আসে এদিকটা, এলোমেলো দৃষ্টি নিয়ে তাকায় সোফার দিকে। আ আমি তাহলে সোফায় শুই? ধাক্কা দিয়ে ফেলে দেবো কিন্তু। রাতবিরেতে নাটকের জায়গা পাস না? শুয়ে পড় জলদি। মাথা হাত বুলিয়ে দিবি? তোর জন্য বৃষ্টিতে ভিজে যন্ত্রণা করছে মাথায়। ঈশানের ধমকে ভয় পেলেও ওপরে ওপরে টলল না তিতির। কণ্ঠ ঈশানের মতোই গম্ভীর করে বলল, পারবো না আমি। মুখে মুখে তর্ক অসহ্য লাগে তিতির। এটা আমারও রুম, সুতরাং একা আপনার মর্জি চলবে না। আমি যেখানে ইচ্ছা শুতে পারি। ঈশানের এখন ক্যাচক্যাচ করার একদম মুড নেই। তিতির তাকে ঘুম পাড়িয়ে লুকিয়ে মুখ গুজবে মেয়েটার নরম বুকে। না হলে আজকাল ঘুমোতে চায় না তার। মেয়েটা এতক্ষণে নাটক শুরু করেছে। খানিকটা ঘেঁষে আসলো তিতিরের দিকে। পিছল গলায় বলল, এ ধরনের পাগলের প্রলাপ দিনের বেলায় তুই বকতেই পারিস। সকাল হয়ে গেছে তো, যাই হোক। তবে তোর রাতের মর্জির মালিক আমি। সেই তো আমার নামেই চিৎকার করবি। তাই সকাল হয়ে গেছে বলে ছেড়ে দেবো ভাবিস না। ধরলে আস্ত রাখবো না, যা বলছি শোন। তিতির হতভম্ব হয়। অসভ্য লোকটা কথা কোথা থেকে কোথায় নিয়ে গেল এক ধাক্কায়। ঠোঁট উল্টায় তিতির বিরক্ত মুখে বলে, ছি, আপনার মুখে কোনো ভালো ভদ্র কথা আসে না, তাই না? ঈশান দীর্ঘশ্বাস ছাড়ে, উদাস গলায় বলে, এখানে অভদ্র কোন শব্দটা? প্রত্যেকটা অক্ষর যেগুলো আপনি উচ্চারণ করেন, সব সব অভদ্র, অসভ্য। অশ্লীল হাসল ঈশান, ভ্রুজোড়া উপরে তুলল। সে তুই বলতেই পারিস, তবে এখন ধরছি না, তাই চেঁচাচ্ছিস না। যেদিন রোম্যান্সের এবিসিডি শেখাতে নামাবো, সেদিন আমার নাম ধরে যদি প্রলাপ না ডাকিস সারা রাত, তাহলে আমার নাম ঈশান আরশাদ না, মিলিয়ে নিস তখন। গলা টিপে ধরতে ইচ্ছে হলো তিতিরের। সবসময় এমন লজ্জায় পিষে ফেলতে লোকটার কি আনন্দ হয় কে জানে। তেতে ওঠে গলায় বলল, বরাবরই কি এমন অসভ্য, নাকি আমাকে বিরক্ত করতে নাটক করেন? কারণ এ বংশে তো এমন আর কাউকে দেখি না। তিতিরের কথায় শব্দ করে হেসে ফেলল ঈশান, যেন তিতির কোনো মজার কৌতুক শোনালো তাকে। ঝুঁকলো তিতিরের কানের কাছে, ফিচেল গলায় বলল, দুটোই। বরাবরই অসভ্য। তবে তোকে দেখলে সেটা বাড়ে এই যা। সোজা হয়ে শুয়ে পড়ল শটানে বালিশ মাথা রেখে। হ্যাঁচকা টানে তিতিরকে শোয়ালো পাশে। আর গাধা তুই একটা, বংশের আর কারোর এমন রূপ দেখবি মানে? তুই বউটা হলি আমার, আমার অসভ্যতামি তো দেখবি নাকি? তোর শ্বশুর তার বউয়ের সাথে কি ইটিস পিটিস করে, তা তোকে দেখিয়ে করবে। ঈশানের ব্রেকহীন কথায় আর সহ্য হয় না তিতিরের। সফেদ চাদরখানা দিয়ে ঢেকে ফেলে নিজের মুখখানা। চাদরের তলা থেকে বিরক্ত গলায় বলে, আ আ আপনি একটা বিরক্ত, সরুন তো। বাপ মাকেও ছাড়েন না, বাজে লোক। কি আশ্চর্য, ভালো কথা মন্দ কথার তফাৎও টের পাস না। বাপ মায়ের নামে এটা বাজে কথা? তারা ইটিস পিটিস না করলে তুই আমি, আমরা সকলে দুনিয়ায় আসতাম? আল্লাহর দোহাই লাগে, রোজা রেখেছেন, লাগাম টানুন মুখে। ঘুমান আর আমাকেও ঘুমাতে দিন। কোলবালিশটা টানা হেঁচড়া করবেন না। সকালে উঠে যেন এটা দুজনের মাঝখানেই দেখি। ঈশান শব্দ করে কাঁধ হলো। বাঁকা গলায় বলল, ওসব ছোটখাটো কথা আমি দিতে পারলাম না।
কথা দিয়ে কথা না রাখতে পারলে রোজা রমজানের মাস খোদা পাপ দেবে।